সভাপতি মাতৃপ্রতিম দিলীপ যাদব, আমার খুব প্রিয় প্রার্থী এবং মানুষের সুখে দুঃখের সাথী সাংসদ কল্যাণ ব্যানার্জি, আমাদের জেলা প্রেসিডেন্ট তপন দাশগুপ্ত, সুদীপ্ত রায়, অসীমা পাত্র, স্নেহাশিস, মুজাফর, মেহবুব, একেবারে আছে সাথী, আরো উপস্থিত রাজীব ব্যানার্জি, সুবীর, উপস্থিত অন্যান্য সকলে এবং আমার সমবেত মা ভাই ও বোনেরা। একে তো প্রচন্ড গরম, রোদের পারদ খুবই বাড়ছে, আর আমাদেরও প্রবলেম হচ্ছে দূর থেকে দূরে মিটিং করতে গেলে আমাদের একটু হেলিকপ্টার ইউজ করতে হয়, কারণ আমি এখান থেকে যাব কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে যাব বর্ধমান, বর্ধমান থেকে যাব দুর্গাপুর, আমাদের অনেক দূরে দূরে জায়গায় পড়তে হয়। এবং আকাশের অবস্থা দেখছেন, কখনো ঝড়, কখনো জল, কখনো বা প্রচন্ড গরম, টোটালটাই অনিশ্চয়তার উপরে চলতে হয়। তা সত্ত্বেও আমার মা ভাই বোনেরা এত কষ্ট করে এসছেন এই প্রচন্ড তাপের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে। আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের, আমি শ্রীরামপুর কেন্দ্রের সকলকে আমার অন্তরের প্রণাম, শ্রদ্ধা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, কল্যাণ আপনাদের বলেছে নিশ্চয়ই, বা অন্যান্য যারা বক্তারা বক্তৃতা দিয়েছে, আমি বিশ্বাস করি মানুষ অনেক জানেন। তাদের বারবার একই কথা বলে গরমে কষ্ট দিয়ে লাভ নেই। যত সংক্ষেপে পারা যায় কয়েকটি কথা বলা, যেহেতু মানুষ কষ্ট করে এখানে এসছেন। আমি আপনাদের বলি, এই শ্রীরামপুরকে কেন্দ্র করে, চুচুড়াকে কেন্দ্র করে, ডানকুনিকে কেন্দ্র করে, কন্যাগরকে কেন্দ্র করে, ফুরফুরা শরীফকে কেন্দ্র করে, উত্তরপাড়াকে কেন্দ্র করে, বিভিন্ন আশেপাশের অঞ্চল, আরামবাগ আছে, খানাকুল আছে, গোঘাট আছে, হুগলি আছে, সিঙ্গুর আছে, তারকেশ্বর আছে। হুগলি জেলা খুব বড় জেলা, কাজেই সবকিছু বলতে গেলে অনেক সময় লাগবে। যে যে এলাকায় যাব সেই সেই এলাকার কথা তখন বলবো। প্রথমেই আপনাদের বলি, হুগলি জেলার মানুষ চেয়েছিলেন, পুলিশ কমিশনার তো এখানেও আছে, চন্দননগর যে পুলিশ কমিশনার, আপনারা জানেন এটা আমাদের সরকার এসে তৈরি করে, যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মানুষ শান্তি পায়, স্বস্তি পায়। এটাও কিন্তু আমরা তৈরি করেছি। আপনারা জানেন শ্রীরামপুরে মাল্টি সুপার হাসপাতাল, এটাও আমরা তৈরি করেছি। এখানকার জেনারেল হাসপাতাল যেটা উত্তরপাড়ার, সেটাও কাজ কমপ্লিট জেনারেল হসপিটালের হয়ে গেছে। আরামবাগেও মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। শ্রীরামপুরে মাল্টি সুপার বলেছি হয়েছে অলরেডি। হুগলি জেলায় ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে বাইরে যেতে না হয়, আমরা একটা রানী রাসমণির নামে গ্রিন ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি। হুগলি জেলার ছেলে মেয়েরা যাতে হুগলি বিশ্ববিদ্যালয় পান, সেই বিশ্ববিদ্যালয় আমরা করে দিচ্ছি। হুগলি জেলায় আমরা আরামবাগে মেডিকেল কলেজও করে দিচ্ছি। 100 সিট হবে, 100টা ডাক্তার তৈরি হবে, আর 500 বেডের হসপিটালও হবে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে। আপনাদের এখানে ফুরফুরা শরীফ টোটাল উন্নয়ন করে দেওয়া হয়েছে, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি করা হয়েছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি করা হয়েছে, এবং তারকেশ্বরেও প্রায় সব নিয়ে 88 কোটি টাকার মতো খরচ করা হচ্ছে তারকেশ্বরের ডেভেলপমেন্টের জন্য। আপনারা জেনে রাখবেন, আপনাদের এখানে যেমন চুচুড়া ইমামবাড়া হসপিটালের ব্যাপার আছে, তেমনি আপনাদের এখানে জগন্নাথ ঘাট আছে,
মাহেশের রথ আছে, জগন্নাথ ঘাট, মাহেশের রথ, এইসব উন্নয়ন প্রকল্পেও কিন্তু টাকা দেওয়া হয়েছে 5 কোটি টাকা, যাতে মাহেশের রথ, জগন্নাথ ঘাট এগুলো ভালোভাবে তৈরি হয়। বল্লভপুর ও জগন্নাথ ঘাটের জেটি নির্মাণের জন্য 15 কোটি 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 60টা মাল্টিজিম, 16টা মিনি ইন্ডোর স্টেডিয়াম করা হয়েছে। এমনকি চুচুড়া গলখা ময়দানে ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ করার জন্য 5 কোটি 52 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ডানকুনি ফায়ার স্টেশন করে দেওয়া হয়েছে, সেটাতেও 2 কোটি 73 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এইরকম অনেক কাজ করা হয়েছে। কোথাও কিষাণ বাজার, কোথাও কিষাণ মান্ডি, কোথাও বা কৃষি মান্ডি, কোথাও বা কর্মতীর্থ, কোথাও বা নানা নতুন প্রকল্পে আপনাদের এখানে প্রায় 1600 কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, বন্যা, সেচ এগুলো নিয়ন্ত্রণ করবার জন্য 2867 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, তারকেশ্বর যেমন উন্নয়ন করা হয়েছে, ফুরফুরা শরীফ করা হয়েছে, জয়রামবাটি কামারপুকুরও করা হচ্ছে, তেমনি মনে রাখবেন যে আপনাদের এখানে আরেকটা নতুন রাস্তা, যেটা একেবারে দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গে যাচ্ছে, বিকল্প রাস্তা, মেদিনীপুর পূর্ব কোলাঘাট দাসপুর থেকে হয়ে ওটা জয়রামবাটি কামারপুকুর হুগলি হয়ে ওটা যাচ্ছে বর্ধমানের নতুন গ্রাম দিয়ে বীরভূমের মোরগ্রাম হয়ে নর্থ বেঙ্গলে ঢুকে যাচ্ছে। সেই জন্য আরো 3000 কোটি টাকার একটা প্রকল্প দেওয়া হয়েছে। এইভাবে প্রচুর টাকা, কোথাও বাস স্ট্যান্ড, কোথাও রোড ওভারব্রিজ, যেমন ডানকুনি হয়েছে, কামারকুন্ডু হয়েছে, সিঙ্গুরে ট্রমা সেন্টার হয়েছে, এরকম প্রচুর কাজ, হিউজ কাজ হয়েছে। চন্দননগরে আলো হাব হচ্ছে, মাহেশে 50 একর জমির ওপর সিল্ক হাব তৈরি হচ্ছে, চণ্ডীতলাতে 23 একর জমির ওপর প্রজেক্ট মুসলিম তৈরি হচ্ছে। এমনকি রাজা রামমোহন রায়ের বাস্তুভিটা সংস্কার করবার জন্য প্রায় টাকা দেওয়া হয়েছে 1 কোটি 15 লক্ষ টাকা। হংসেশ্বরী মন্দির, গাজী জাফর খান দরগার সংস্কারের জন্য প্রায় 3 কোটি টাকা দেওয়া হয়েছে। বলাগাড়ে ইকো ট্যুরিজম প্রকল্প হচ্ছে। এইভাবে হুগলি জেলায় প্রচুর কাজ, প্রচুর জিনিস তৈরি হয়েছে। আমি ডিটেলস বলতে গেলে আমায় অনেকটাই বলতে হয়। স্কুল বলুন, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, মেডিকেল কলেজ বলুন, পলিটেকনিক কলেজ বলুন, ITI বলুন, রাস্তাঘাট বলুন, সেচের প্রকল্প বলুন, উন্নয়ন বলুন, এলাকার উন্নয়ন বলুন, স্টেডিয়াম বলুন, খেলার মাঠ বলুন, সবকিছুই করে দেওয়া হচ্ছে। তাছাড়াও ইন্ডিভিজুয়াল মানুষ যে বেনিফিট পায়, আমি মনে করি সেটা সবচেয়ে বড় একটা কাজ। সামগ্রিকভাবে একটা স্টেডিয়াম হলে সব ছেলে মেয়েরা জেলার সুযোগ পায়, কিন্তু একটা খাদ্যসাথী যখন জেলার 98% মানুষ 2 টাকা কিলো চাল পায়, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল সব পরিবারগুলো এই সুযোগ পায়। তার মানে পরিবারে সুযোগটা চলে যাচ্ছে। এই জেলায় 98% মানুষ 2 টাকা কিলো চাল পায়। কন্যাশ্রী, আমার এখন আর স্কুলে কন্যাশ্রীর কোনো সিলিং নেই, সব মেয়েরাই সরকারি স্কুলে কন্যাশ্রী, সরকারি কলেজে কন্যাশ্রী, সরকারি বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী। অর্থাৎ 8, 9, 10, 11, 12 গ্রাজুয়েশন, এমনকি বিশ্ববিদ্যালয়ে যখন পড়বে, 18 বছর বয়স হলে পড়াশোনা চালিয়ে গেলে স্কলারশিপ ছাড়াও 25,000 টাকা পাবে। আর বিশ্ববিদ্যালয়ে যখন পড়বে, আর্টস পড়লে 2000 টাকা পাবে, সায়েন্স পড়লে 2500 টাকা পাবে। অর্থাৎ মেয়েদের পড়াশোনাটাকে নিশ্চিত করে দেওয়া হয়েছে। তপশিলি আদিবাসী, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, তারাও কিন্তু পাচ্ছে 800 টাকা করে স্কলারশিপ ক্লাস 5 থেকে। কন্যাশ্রী তারাও পায়, কন্যাশ্রী মাইনরিটিসও পায়, সকলেই পায়। মনে রাখবেন, আমার সরকারি স্কুলে ক্লাস 9 ছেলে মেয়েদের আমি সাইকেল দিই, যাতে 9, 10, 11, 12 ওই সাইকেলটা নিয়ে
তারা স্কুলে যেতে পারে। আগে 9, 10, 11, 12 করে দিয়েছিলাম, এখন 9 করে দিচ্ছি। প্রতি বছর যাতে 9, 10, 11, 12 কভার হয়, 1 কোটি ছেলে মেয়েদের বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী। কোনো রাজ্যে দেখাতে পারবেন না। আর এখানে কোনো ভাগাভাগি নেই, সবাই হিন্দু, মুসলমান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ছেলে মেয়ে সবাই, জেনারেল কাস্ট সবাই, 2 টাকা কিলো চাল সবাই, সবুজ সাথী সবাই, কন্যাশ্রী সবাই। এমনকি সমবাথী মরে গেলে 2000 টাকা করে দেওয়া হয়, যদি কেউ পোড়াতে না পারে বা কবর দিতে না পারে 2000 টাকা করে তাকেও দেওয়া হয়। বাচ্চা জন্মালেই সবুজশ্রী গাছ দেওয়া হয়, বিনা পয়সায় চিকিৎসা করা হয়। কৃষক বন্ধুদের জন্য কত বড় স্কিম করে দেওয়া হয়েছে। ভারতবর্ষে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। আর বাংলায় আমার কৃষকদের নিয়ে আমি গর্ব করি। আমার কৃষক ভাই বোনেদের ইনকাম ট্রিপল ইনকাম হয়ে গেছে। মোদী বাবুরা বলছেন 2022 সালে ডাবল করবে, আর আমরা ইতিমধ্যে ট্রিপল করে দিয়েছি, তখন হয়তো পঞ্চম হয়ে যাবে। কৃষকদের জমির খাজনা সম্পূর্ণ মুকুব করে দিয়েছি। কৃষকদের জমি, কৃষি জমি মিউটেশন ফিস মুকুব করে দেওয়া হয়েছে। এমনকি মনে রাখবেন, যারা বাবা মা ছেলে মেয়েদের হয়তো জমি ঘর হস্তান্তর করতে যায়, গেলে একটা মিউটেশন ফিস লাগতো, সেই টাকাটাও সবার জন্য মুকুব করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। মনে রাখবেন, আগে একটা সার্টিফিকেট জোগাড় করতে গেলে গেজেটেড অফিসারদের কাছে দৌড়তে হতো, পায়ের চপ্পল ছিঁড়ে যেত। এখন নিজেই নিজেকে সার্টিফাই করে যে আমি আমাকে সার্টিফাই করছি, তার মানে সুযোগটা আপনি ঘরে পেয়ে গেছেন। আগে ফটোস্টাট কত খরচা হতো, গেজেটেড অফিসারের কাছে দৌড়াও, তাকে 3 দিন পরে পাও, আর একজনকে খুঁজে বেড়াও, কাউকে খোঁজার দরকার নেই, নিজেই নিজেরা করছে। কৃষকদের 5,000 টাকা একর প্রতি বছরে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু স্কিমে 2বার, যাতে তারা চাষ করতে পারে আরো ভালোভাবে। গভর্নমেন্ট একটা সাহায্য করলো। আর যাদের 1 একরের কম জমি আছে, 1000 টাকার কম কেউ পাবে না, সেখানে রেশিও অনুযায়ী পাবে, তারাও পাবে। যার 2 কাঠা জমি, 4 কাঠা জমি, 6 কাঠা জমি, আমার প্রান্তিক চাষি অনেক আছে। শস্য বীমা, ধরুন নষ্ট হয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, আপনাদের টোটাল বীমার টাকা 900 কোটি টাকা সরকার একা দেয়। চাষি ভাইদের 1 পয়সা দিতে হচ্ছে না, টোটাল টাকাটা সরকার দিচ্ছে। এছাড়াও কোন কৃষক পরিবারের 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক বন্ধু মারা যায়, তার পরিবারকে 2 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে মনে রাখবেন আমাদের সরকার দিচ্ছে। বিধবাদের জন্য বিধবা ভাতা আছে, আমি 14 লক্ষ আরো বাড়িয়েছি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য। সবাই তো পায় না, একটা সিস্টেম আছে, এসিসিসিতে যারা আছে তারা পায়। কৃষক ভাতা আছে, ছিল 750, বাড়িয়ে 1000 করেছে। আগে 65,000 কৃষক পেত, এখন 1 লক্ষ কৃষক পাচ্ছে। 2 লক্ষ আমার লোক পোষার শিল্পী আছে, তারাও মাসে 1000 টাকা করে পায়, প্লাস সরকারি কাজে কাজ করে। টাকা নেই তা সত্ত্বেও এত স্কিম, এত প্রকল্প। ICDS এর মেয়েদের মাইনে বাড়িয়েছি 1000 টাকা, আগে বাড়িয়েছিলাম 500 টাকা। আশার মেয়েদের সেন্ট্রাল গভর্নমেন্ট সব বন্ধ করে দিয়েছিল। প্রথমে আমরা 2000 করেছিলাম, 1500, আবার 500 বাড়িয়েছিলাম, আবার কিছুদিন আগে 1000 টাকা বাড়িয়েছি। তাছাড়াও তারা হেলথের সব কাজ করে, সেখানে আরো সিস্টেম অনুযায়ী টাকা পায়, কাজ অনুযায়ী। ভিআরপি ছেলেরা 25 দিন 30 দিন কাজ পেত, তাদেরকে আমি 245 দিন করে দিয়েছি। আগামী দিন একটা সিস্টেমের মধ্যে আমি নিয়ে আসবো। আমাদের নারেগাঁয়ে যারা কাজ করতো, প্রায় 20 ধরনের লোক আছে, তাদের প্রত্যেকের মাইনে বাড়ানো হয়েছে 7,500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। মনে রাখবেন, আমার সিভিক ভলেন্টিয়ার্সরা মাত্র 3,000 টাকা, 3,500 টাকা পেত, এখন তারা 8,000 টাকা পায়। এবং তাদের আস্তে আস্তে হোমগার্ডেও, তারা পুলিশেও তারা জয়েন করতে পারবে, 10% কোটা রেখে দেওয়া আছে। এবং তাদের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প, হোমগার্ড সবার জন্য আছে, NBS। আমি এখনো মনে করি কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল এন্ড ক্যাজুয়াল যারা আছে, গভর্নমেন্ট যাদের অ্যাফিলিয়েটেড করেছে, তারা
তাদের বয়স, চাকরির বয়স 60 বছর করে দেওয়া হয়েছে। তার মানে সে তো নিশ্চিন্ত হয়ে গেল, তার রোজ রোজ চাকরি যাবে না এবং রিটায়ারমেন্টের পরে 3 লাখ টাকা পাবে এবং তাদের মাইনেও বাড়ানো হয়েছে। সরকারি চাকরিতে আপনার বয়স 33 বছর ছিল, অ্যাপ্লাই করার জন্য 40 বছর করানো হয়েছে। শিডিউল কাস্টদের জন্য এবং ওবিসিদের জন্য 43, আর আদিবাসীদের জন্য ওটা হয়ে গেছে 45। নজর রাখবেন, এইভাবে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের জন্য, টিচারদের জন্য, অন্যদের জন্য 731 দিন চাইল্ড কেয়ার লিভ বিনা পয়সায়, কোনো 731 দিন বাচ্চা মানুষ করার জন্য বাংলায় আপনাদের চাইল্ড কেয়ার লিভ আছে। আমাদের মহিলা এমপ্লয়িজ থেকে শুরু করে টিচারদের থেকে শুরু করে সবার প্রচুর কাজ। দেখুন, এটা তো আমাদের ইলেকশন নয় যে আমাদেরটা বলতে হবে আমরা কি করেছি। আমাদেরটা তো আমরা রোজই বলি, আমি প্রতি বছরই আসি জেলায়, একবার নয় বারবার আমাকে রিভিউ করতে হয়। ব্লকে কি কাজ হচ্ছে, কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, এটা আমায় করতে হয়। ইলেকশনের সময় রাজনীতির কথা বলি, যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করি রাজনীতির কথা বলি না, বলতে পারি না গভর্নমেন্টের প্ল্যাটফর্ম থেকে। আজকে এসছি আমি নির্বাচনের কথা বলবার জন্য। তা সত্ত্বেও বললাম যে বিনা পয়সায় চিকিৎসা কে দেয়? একমাত্র পশ্চিমবঙ্গ সরকার। এমনকি উড়িষ্যার লোকেরা এসে এখানে চিকিৎসা করেই যায়, বাংলাদেশের লোকেরা এসে করেই যায়, আমি শুনেছি। ভুটানের লোকেরা করেই যায়, বিহারের লোকেরা করেই যায়, ঝাড়খণ্ডের লোকেরা করেই যায়। হাসপাতালগুলো কি ছিল আর কি হয়েছে? 8 বছরে 28,000 বেড বাড়ানো হয়েছে, 43টা মাল্টি সুপার হাসপাতাল করা হয়েছে, বাচ্চার চিকিৎসার জন্য 200টা এসএনএসইউ করা হয়েছে, 80টা এসএনসিউ করা হয়েছে। জেলায় জেলায় ট্রমা সেন্টার, এইচডিইউ, আইসিসিইউ অর্থাৎ টেক কেয়ার ইউনিট যেগুলোকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট ইউনিট যেগুলো এমার্জেন্সি ইউনিট, সেগুলোও করা হয়েছে। কিছু বাকি রাখা হয়নি, চেষ্টা করা হয়েছে, আরো করা হবে। কিন্তু এই ইলেকশনটা দিল্লির ইলেকশন। বিজেপি 5 বছর ক্ষমতায় ছিল দিল্লিতে, তৃণমূল ছিল না, তৃণমূল বিরোধী দলে ছিল। করলেন না, প্রতিদিন লড়াই করেছে। একটা সরকার রেগুলার গ্যাসের দাম বাড়িয়ে গেছে, লক্ষ্য করেছেন মায়েরা? 400 টাকা থেকে 800 টাকা হয়ে গেছে একটা গ্যাসের সিলিন্ডারের দাম। একটা গ্যাস কিনলে মোদিবাবু সব গ্যাস বেরিয়ে যাবে, আর কেউ একটাও ভোট দেবে না। প্রতিদিন গ্যাসের দাম বাড়িয়েছে, প্রতিদিন পেট্রোলের দাম বাড়িয়েছে, প্রতিদিন ডিজেলের দাম বাড়িয়েছে। মানে কি? প্রথমে 1000 টাকা বাড়ালো, নির্বাচনের সময় কটা দিন চুপচাপ আছে, আবার যদি আসে না, যেই রেজাল্ট বেরোবে তারপরের দিন আবার 100 টাকা বাড়িয়ে দেবে। এসব দেখে দেখে আমি অভ্যস্ত, আমি অনেকদিন ধরে রাজনীতি করি, কাজটা ভালো করি, জানি। কি করেনি? বলেছিল কালো ধন নোট বাতিল করে নিয়ে আসবে, সেই টাকা থেকে 15 লাখ টাকা করে সবার পকেটে দিয়ে দেবে। পকেটে 15 লাখ টাকা করে ঢুকেছে? পকেট মানি পেয়েছেন? মোদী বাবু 15 লাখ টাকা করে পকেট মানি দিয়েছেন, উপরন্ত পকেট কেটে নিয়েছেন। ডিমনিটাইজেশন করে নোট বাতিল করে মায়েদের লক্ষ্মী ভাড়ের টাকাও বাতিল হয়ে গেল। কত কষ্ট করে বেচারা 500 টাকা, 200 টাকা, 100 টাকা জমিয়েছিল। কৃষকদের ফসল নষ্ট হয়ে গেল, চাষ করতে পারলো না, কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করতে পারলো না, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, দোকানদারের দোকান নষ্ট হয়ে গেল। হঠাৎ করে ওনার মনে হলো উনি একজন বড় কেউকেটা, সব নোট বাতিল। কেন? কারণটা কি? যে নোট বাতিল হয়েছিল তার তো সব টাকা ফিরে এসছে, তাহলে কালো টাকাটা এলো কোত্থেকে? আসল কালো টাকা তো বিদেশে পাঠিয়ে দিয়েছে সব, আসল কালো টাকা তো দেশে নেই, আসল কালো টাকা তো নির্বাচনে খরচ হচ্ছে, অত মানুষ ধরতেও পারবে না। বড় বড় কথা, আগে খেতে পেত না, হাফ প্যান্ট পরে সব দৌড়তো, আর আরএসএস এর কিছু প্রচারক হাফ প্যান্ট পরে লাঠি নিয়ে প্যারেড করতো, আর এখন টাকার প্যারেড করছে, টাকার প্যারেড করছে। শপিং মল সব পার্টি অফিস তৈরি করেছে, কত প্রপার্টি তৈরি করেছে, কত টাকা তৈরি করেছে এরা। বড় বড় কথা, ধনজনের নামে বড় কেলেঙ্কারি, আগামী দিন বুঝতে পারবেন। অপেক্ষা করুন, নতুন সরকার আসলে খুঁজে বের করবে। 59 সেকেন্ডে
স্মল স্কেল ইন্ডাস্ট্রির লাইসেন্স কাকে দিয়েছে? যে টাকা লস করেছে, বিজনেসের টাকাই ছিল না গুজরাটের এক কোম্পানিকে। ওটা এক বড় কেলেঙ্কারি, খুব শীঘ্রই বেরোবে। পেটিএম কেলেঙ্কারি, ওটাও বেরোবে। রাফেল নিয়ে তো এখন তদন্ত চলছে, কোর্টে কেস চলছে। কাজেই মনে রাখবেন, এই সরকার যে কি করেছে, 5 বছর ধরে 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়েছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে, 12 কোটি নতুন বেকার তৈরি হয়েছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের হত্যা করেছে, সংখ্যালঘুদের হত্যা করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে, সাংবাদিক কথা বলতে গেলে সাংবাদিককেও হত্যা করা হয়েছে, পুলিশ অফিসাররা পর্যন্ত রেহাই পায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে শুধু ঘুরে বেড়ায়, দাঙ্গা করে, আর নির্বাচন আসলে কি করে বলুন তো? গদা নিয়ে বেরিয়ে পড়ে, আর তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ে, আর বেরিয়ে পড়ে বলে বিজেপির রথ। ওর আবার রথ কি? আমরা জানি মায়ের রথ, আমরা জানি জগন্নাথের রথ। মায়ের বাড়ি যায়, মাসির বাড়ি যায়, জগন্নাথের পুজো হয়, মায়ের রথ হয়, ইস্কনের রথ হয়। উনি আবার কবে থেকে জগন্নাথ হলেন? এরা আবার কবে থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হলো? ভাই, নিজেরা বানিয়ে দিচ্ছে, নতুন ধর্মের আমদানি করছে, আর এক হাতে গদা আর এক হাতে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ছে, নিয়ে বলছে আমরা সবাই হিন্দু, বাদ বাকি সব খারাপ। আর হিন্দুদের মধ্যে হিন্দুদেরই লাগিয়ে দিচ্ছে। মায়ের সাথে মেয়ের ঝগড়া, বাবার সাথে ছেলের ঝগড়া। অত যদি হিন্দি তুমি ভালোবাসো, তাহলে আসামে 40 লক্ষ বাঙালির মধ্যে 22 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছো কেন এনআরসির নাম করে? আমি জানতে চাই। কিসের হিন্দু? যখন মা দুর্গা পুজো শুরু করেছিল তখন কোথায় ছিলেন? জন্মেছিল না? মা কালী যখন আবির্ভাব হয়েছিল তারা জন্মেছিলেন? ওরা স্বামী বিবেকানন্দের আগে জন্মেছিলেন না স্বামী বিবেকানন্দ আগে জন্মেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব আগে জন্মেছিলেন না ওরা আগে জন্মেছিল? বাবা তারকনাথ আগে জন্মেছিল না ওরা আগে জন্মেছিল? জানেই না কিছু। দুজন, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে শ্যাম, জগাই মাধাই। আর এখানে তো কংগ্রেস, সিপিএম, বিজেপি, জগাই মাধাই গদাই তিনটে একসাথে কাজ করে। সাথে আবার জুটিয়েছে বাইরে থেকে কিছু লোক নিয়ে এসে, তারা ধরে ধরে মারছে সবাইকে। কাজ করবে, কাজ না করে লোককে মারছে। এরা বোঝে না প্রত্যেকটা কিন্তু রিপোর্টিং হচ্ছে। আমি একটা জিনিস, বাইরে থেকে অনেক প্রচারক নিয়ে এসছে, বাইরে থেকে অনেক ডান্ডা এবং গুন্ডা এবং টাকার নোটের বান্ডিল এসছে। লক্ষ্য রাখবেন, টাকা বিলিয়ে যেন ভোট কিনতে না পারে। ওটা ওদের টাকা নয়, ওটা আপনাদের থেকে নেওয়া টাকা, জনগণের টাকা নিজেরা আত্মসাৎ করেছে। ওরা যদি আপনার নোট বাতিল করে, ওরা যদি চাকরি করছিল যে তার চাকরি বাতিল করে, ওরা যদি কৃষকদের রোজগার বাতিল করে, ওরা দোকানদারদের ইনকাম ট্যাক্স বাতিল করে, তাহলে মা ভাই বোনেরা, আপনারা মোদী বাবুকে বাতিল করবেন না কেন? বাতিল করুন ওদের। এমন গুণী, কালকে 2 সাইনবোর্ডের একজন বীরভূমে আমি শুনেছি গিয়ে মিটিং করে বলেছে, আমি নমস্কার জানাচ্ছি রবীন্দ্রনাথকে, তিনি বীরভূমে জন্মেছিলেন। জানেই না কিছু। ওখানে একটা বিশ্বভারতী আছে, কোনো হোমওয়ার্ক করে না, কিচ্ছু জানে না। এখানে এসে বলে মমতা ব্যানার্জি आप लोगों को तो दुर्गा पूजा करने नहीं देता। बुझुन, এখানে এসে বলে ममता बनर्जी तो आपको दुर्गा पूजा भी नहीं करने देता, आपको सरस्वती पूजा भी नहीं करने देता। কি মা বাবা বোনেরা দুর্গা পুজো করেন না? সরস্বতী পুজো করেন না? লক্ষ্মী পুজো করেন না? বাবা শিবের পুজো করেন না? জগন্নাথ পুজো করেন না? কি ভাই বোনেরা ঈদ মোবারক করেন না? বড়দিন হয় না? ছট পুজো হয় না? ছট পুজোর সময় আমি কিন্তু ঘাটে যাই। মোদী বাবু আপনি যান না, আপনি ভোট পাখি, ভোট চান। ছট পুজোয় আমরা ছুটিও দিই গভর্নমেন্ট থেকে, এবং আমি নিজে সূর্য পুজো করি। আমি প্রতিদিন সূর্য প্রণাম করি। ছট পুজোর সময় গঙ্গা মাইকি পুজো করে সূরজ দেবতাকে পুজো করতে হয়। সেই জন্য আমরা বলি ওম নমো জবা কুসুম সংকর্ষং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তরিং সর্ব পাপ গণত পরতহ স্মৃতি বা করম। আমরা বলি কি বলি না? ছট পুজোয় ছুটি দেওয়া হয়, হোলিতে ছুটি দেওয়া হয়,
দোলে ছুটি দেওয়া হয়, দুর্গা পুজো 1 লক্ষ পুজো হয়, সরস্বতী পুজো 8 কোটি পুজো হয়। দুর্গা পুজোর 7 লক্ষে 10,000 টাকা করে দিয়েছিলাম, তখন হাইকোর্টে গিয়েছিল কেস করতে। আর দুর্গা পুজোর কলকাতার 40টা ক্লাবের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের চিঠি দিয়েছিল। লজ্জা করে না? বলুন, দুর্গা পুজো জানেন মা দুর্গার হাতে অস্ত্র থাকে কেন? মা দুর্গা অসুর বধ করে। তোমাদের মতো অশুভ শক্তিকে বধ করবার জন্যই মা দুর্গার আবির্ভাব, মা কালীর আবির্ভাব। এটা মাথায় রেখো। তোমাদের গদা তরোয়াল ওটা গাদার মধ্যেই চলে যাবে। গদা তরোয়াল দিয়ে বাংলা চলে না, বাংলার মাটি চলে না, বাংলার মা বোন চলে না, বাংলার সংস্কৃতি চলে না। রক্ত চক্ষু দেখে বাংলাকে চমকানো যায় না, বাংলাকে ধমকানো যায় না। এটা মাথায় রাখতে হবে মোদিবাবুদের। আগের বারে নির্বাচনে বললো, এক তো বললো 15 লাখ টাকা করে পকেট মানি দেবে। মানি তো দেয়নি, পকেট মানি করে সব কেড়ে নিয়েছে। নোটবন্দি করে পকেট কাট, পকেট কাট। 2 बोलो आगे हम चाय वाला है, चाय पिया, चाय का भाड़ लिया, दूध ले आया, चाय पत्ती ले आया। अभी बोलता है नहीं वो चाय अच्छा नहीं है, चाय वाला हो गया। এখন আর চায় वाला নেই, এখন কি? এখন কি? এখন কি? চৌকিদার এরকম নেতা চাই না। আমরা গান্ধীজির মতো নেতা চাই, নেতাজির মতো নেতা চাই, মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতা চাই, বাবা সাহেব আম্বেদকরের মতো নেতা চাই, রাজেন্দ্র প্রসাদের মতো নেতা চাই। আমরা গুরু ভগৎ সিং এর মতো লোক চাই, গুরু নানকের মতো চাই। আমরা এই নেতা চাই না যে নেতা নেতা নয়, লোককে ধমকায় চমকায়। মনে রাখবেন, আজকে বিএসএনএল কর্মচারীরা কাজ করছে, কাঁপছে। 50,000 কর্মী মাইনে পায় না, আসল চৌকিদাররা মাইনে পায় না। জেট বন্ধ করে দিল। কত ছেলে মেয়েরা আমার কাছে কাঁপছে। আমরা কিন্তু আজ পর্যন্ত বলতে পারবেন না সিপিএম আমাকে এত জ্বালিয়েছে, এত মেরেছে, এত অত্যাচার করেছে, তাও কিন্তু আমি একটা সিপিএম এর লোকের চাকরি খাইনি। আমি কিন্তু মানবিক দিকটা বিশ্বাস করি। আর বিজেপি কি করেছে? লোকের চাকরি যে কোনো কিছু বন্ধ করে দিচ্ছে, কিছু নেই। এই তো দেখুন, আপনাদের এখানে একটা কারখানা ছিল, যেটা সিমলা, আমার মনে হয় এ কারখানা ছিল আপনাদের এখানে সিমলাতে। সিমলা একটা স্পিনিং মিল ছিল, নামটা বলো না, ওয়েস্ট বেঙ্গল স্পিনিং মিল, হ্যাঁ, কোঅপারেটিভ স্পিনিং মিল। আমরা বরঞ্চ 41 কোটি টাকা দিয়েছি। আমরা 41 কোটি টাকা দিয়েছি, একজনেরও চাকরি যাবে না। আমরা ওটা মডার্নাইজ করে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবো। আমি আপনাদের एग्जांपल দিচ্ছি। আমার জুট মিল পান্থা চন্দননগর में मैंने खुल दिया। আমি আপনাদের বলছি, আমার দক্ষিণ দিনাজপুর, उत्तर दिनाजपुर একটা स्पिनिंग मिल ছিল, हावड़ाई ছিল। हमने बंद नहीं किया। मैं क्या किया, हर एम्प्लॉयज को नौकरी दे दिया और उसको मॉडर्नाइज कर रहा है। हम किसी को नौकरी नहीं खाया, कभी भी नहीं खाएंगे। रिसरा हेस्टिंग्स भी खुल गया। ऐसे बहुत है, पूरा मेरे को तो इतना पता नहीं है, इतना जानकारी नहीं है। मैं तो हर रोज करती हूँ। প্রত্যেকটা আমরা খুলে দিয়েছি, আমরা কারো চাকরি খাইনি। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এটা হবে না। তাই আপনাদের কাছে আমি বলবো, তৃণমূল কংগ্রেস থাকা মানে মনে রাখবেন, মানুষ নিরাপদ। হিন্দু হোক, বাঙালি হোক, মুসলিম হোক, বিহারি হোক, ইউপি হোক, মহারাষ্ট্র হোক, পাঞ্জাবি হোক, শিখ হোক, গুজরাটি হোক, সবাই এই যে কি বলছে এনআরসি করেগা। কে এনআরসি করেগা? এনআরসির নামে আপনাদের জিজ্ঞেস করবে, আপনাদের 1950 সালের সার্টিফিকেট আছে তো? না হলে সব বাদ। আসামে কি হয়েছে? মায়ের নাম আছে, ছেলের নেই।
বাবার আছে, মেয়ে নেই। আরে আমায় যদি জিজ্ঞেস করে আপনার মায়ের জন্মদিন কবে, আমি তো বলতে পারবো না, তো আপনারা কোথেকে বলবেন? হয় নাকি কখনো? 70 বছর আগেকার কাগজ আমি কোথায় পাবো? আমার তো এখনকার কাগজ আছে। আমরা সবাই নাগরিক। নতুন ফাঁদ পেতেছে, এনআরসির নাম করে সবাইকে তাড়িয়ে দেবে। আর দুই কি বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আরেকটা ধোঁকাবাজি। এটা কি বলুন তো, আপনি নাগরিক আছেন, 5 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেবে। 5 ইয়ার্স আপনাকে ফার্স্ট ফরেনার হতে হবে, তারপরে মনে কি নাগরিকত্ব দেবে। আমরা তো অলরেডি নাগরিক, ভোট দেন তো, ঘরে খাবার খান তো, পড়াশোনা করে তো ছেলে মেয়েরা, চাকরি বাকরি করে, কারো একটা রিক্সাওয়ালা আছে, কারো একটা টোটো আছে, কারো একটা ট্যাক্সি আছে, কারো একটা অটো আছে, সবাই কেউ না কেউ করে, কেউ বা চাকরি করে। তো আমরা তো অলরেডি নাগরিক, তুমি আবার কিসের নাগরিকত্ব দেবে? মুশকিলটা কি দেখুন। এখন আবার বলছে, প্রথমে বললাম বাংলার মে সবকো হটা দেগা, এনআরসি কার্ড দেগা। আমি তো বলেছি বাংলায় হাত দিলে বুঝবে, বাংলায় হাত দিলে বুঝবে, ভালো করে বুঝিয়ে দেবো। বাংলায় একটা সিটও পাবে না, আর বাংলার মানুষ তোমাদের ভালোবাসে না। ঘুরে বেড়াও, বন্যায় আসো না, খরায় আসো না, পুজোয় আসো না, মৃত্যুতে আসো না, দুঃখে আসো না, শোকে আসো না, নির্বাচনের সময় ভোট পাখি কুমুকু করে ডাকবে, আর মিত্র ভোট দে দো, নেই হোগা, बोले एक भी वोट नहीं होगा। बंगाल में जब बाढ़ होता है पैसा दिया, एक भी नहीं दिया। বাঙালি পুজো হয়, 1 পয়সাও দেন? কোন ব্যাপারে পুজো দেন 1 পয়সাও? আমাদের টাকা কেটে নিয়ে যান 50,000 কোটি টাকা, আর ইনকাম ট্যাক্স থেকে আরো 50,000 কোটি টাকা, আর দেন 7% দিয়ে বলেন এতনা দিয়া, যেন মনে হচ্ছে বাড়ি থেকে তুলে নিয়ে এসে দিয়েছে, মাছের তেলে মাছ ভাজছে, তাও টাকা দেয় না। আর বড় বড় কথা। আমি আপনাদের বলি কি প্ল্যানটা দেখুন। একদিকে যেমন বাঙালি হাঁটানো, আর একদিকে হচ্ছে ধরুন বিহারের ছেলে মেয়েরা আমার বাংলায় কাজ করে, এনআরসি করে সবাইকে তাড়িয়ে দিতে হবে। ধরুন আমার বাংলার ছেলে মেয়েরা মহারাষ্ট্রে কাজ করে, এবার বলবে তুমি মহারাষ্ট্রিয়ান নও, তুমি চলে যাও। ধরুন উড়িষ্যায় বাংলার ছেলে মেয়েরা কাজ করে, বলে তুমি বেরিয়ে যাও। ধরুন বিহারের ছেলে মেয়েরা ইউপিতে কাজ করে, বলে তুমি বেরিয়ে যাও। মানে সবাইকে বের করে দেবে। এই গভর্नमेंट আর রাখা দরকার क्या? हमारा हिंदी भाषी भाई बहन थोड़ा बोलो, इतना प्यार उनको मत दो। हिंदी बात हम लोग भी कर सकता है, हिंदी राज में उसका नहीं मिलेगा। यूपी में पूरा हारेगा, बिहार में हारेगा, दिल्ली में हारेगा, आंध्र प्रदेश में हारा है, तमिलनाडु में हारा है, केरला में हारा है, पंजाब में हारा है। बंगाल में जो 10 सीट चुनाव हो गया है, 10 में हारेंगे। जो 10 सीट चुनाव अभी तक हो गया है, 10 में 10 हारेंगे। कैसे नंबर आएगा? कैसे नंबर आएगा? बांग्ला से तो हम रसगुल्ला देगा, रसगुल्ला। हम रसगुल्ला खिलाते हैं, कोई आते तो पूजा में भी हम गिफ्ट देते हैं सबको। हम रसगुल्ला भी खिलाते हैं, हमारे घर में कोई आए तो। हम चाय भी पिलाते हैं, हम चाय पिलाएंगे, रसगुल्ला खिलाएंगे, लेकिन एक भी वोट हम नहीं देंगे, एक भी नहीं देंगे। माँ भाई बहन बोनेरा, আপনারা সবাই মিলে শপথ নিন, এই সরকার বদলে দিন। শুনুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমিও দুর্গা পুজো করি, মা কালী পুজো করি, চণ্ডীপাঠ করি, মা সরস্বতী পুজো করি। কিন্তু মনে রাখবেন, আমার মা বাবা কখনো বলেনি তুমি হিন্দু পুজো করো, তুমি দুর্গা পুজো করো বলে তুমি ছট পুজো করবে না, তুমি ছট পুজো করবে বলে তুমি ঈদ মুবারক করবে না, তুমি ছট পুজো করবে বলে তুমি বড়দিনে যাবে না। এটা আমাদের টিচাররা শেখায়নি, আমাদের গুরুজনরা শেখায়নি, আমাদের বাবা মারা শেখায়নি, আমাদের মনীষীরা শেখায়নি। আমি যখন পুজোয় যাই, ক্লাবের ছেলে মেয়েরা বলে দিদি বক্তৃতা দিতে হবে না, একটু মন্ত্র পাঠ করুন, চণ্ডী পাঠ করুন। আমি আপনাদের কাছে বলি সর্বধর্ম সমন্বয়, আমি এটা বিশ্বাস করি, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমি যেমন মা দুর্গা মা কালীকে বলি ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি যেমন বলি রোজ, আমি জগন্নাথ দেবের রথযাত্রায় বলি ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমান্তরে
বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথায় তে নেম। তেমনি মনে রাখবেন, আমি যখন ইফতারে যাই, আমার মুসলিম ভাই বোনেরা যখন দোয়া চায়, আমিও তাদের সাথে দোয়া চাই এবং দোয়া চেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ দোয়া করো আল্লাহ। আমি বড়দিনের প্রেয়ারে যাই এবং মে গড ব্লেস অল অফ ইউ ওরাও যখন বলে আমিও বলি। আমি ছট পুজোয় সূর্যের মন্ত্র বলি। আমি বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধ জয়ন্তীতে নিশ্চয়ই বলি। আমি মহাবীর জৈনের কথাও বলি। আমি পাঞ্জাবিদের কথাও বলি, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতেহ। আমরা এইভাবে মানুষ হয়েছি। মনে রাখবেন, আমার দুটো কান আছে, দুটো চোখ আছে, নাক আছে, হার্ট আছে, কিডনি আছে, ব্রেন আছে, লিভার আছে, তবেই আমি একটা সম্পূর্ণ মানুষ। আমাকে যদি অর্ধেক কেটে বাদ দিয়ে দেন তাহলে মনুষ্যত্বের মৃত্যু হবে, তাহলে আমি আর মানুষ থাকবো না। সেই রকম মনে রাখবেন, মা বোনেরা এসছেন, কেউ লাল শাড়ি, কেউ নীল শাড়ি, কেউ হলুদ শাড়ি, কেউ সবুজ শাড়ি, কেউ গরুয়া শাড়ি, গেরুয়া শাড়ি, বিভিন্ন রঙের কালার পরে এসছেন। কালারে কালারফুল। ধর্মেও মনে রাখবেন, হিন্দু ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে, শিখ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, পারসিক ধর্ম আছে, সবাইকে নিয়ে চলতে হবে। এটাই জগৎ। ওরা নিজেরা একটা কিছু করবে, ইট ছুড়বে, ছুড়ে বলবে দেখো দেখো হিন্দু মুসলমানকে লাগিয়ে দাও, নিয়ে গিয়ে বলবে কি দেখুন দেখুন আমাদের হিন্দুদের মেরেছে। সব মিথ্যে কথা, এগুলো প্ল্যান করে করে। আমি কোনো দাঙ্গা সাপোর্ট করি না, কোনো দাঙ্গা হিন্দুও করবে না, মুসলমানও করবে না। বাংলা দাঙ্গার জায়গা নয়। আর যে দাঙ্গা করবে তার মুখে লুকো প্লাস্টার ভালো করে লাগিয়ে দিতে হবে। আর নরেন্দ্র মোদী কত আর বলবো, এত মিথ্যে কথা বলে ভদ্রলোক। প্রধানমন্ত্রীর পদে থেকে এত মিথ্যে কথা বলা মানায় না। কোনো হোমওয়ার্ক করে না আর শুধু মিথ্যে কথা বলে। আর যত রাগ এখন বাংলার ওপর, কেন জানেন? নোটবন্দি থেকে শুরু করে সব ব্যাপারে যখন কেউ প্রতিবাদ করেনি, আমি প্রতিবাদ করেছি। ওরা ভাবে সবার মুখ বন্ধ করা গেলেও এর মুখ তো বন্ধ করা যায় না। তাই এখন রোজ আসছে ভোট চাই। আমি বলি তুমি যত আসবে আমি তত জিতবো, তুমি যত দফা করবে আমি তত দফায় জিতবো, তুমি যত সেন্ট্রাল ফোর্স পাঠাবে আমি তত বেশি জিতবো, প্রমাণ করে দেবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। যান, পুরো ভারত সরকার নিয়ে ঘুরে বেড়ান, আর যত এজেন্সি আছে সবাইকে নিয়ে ঘুরে বেড়ান। ভোটটা মানুষ দেয়, ভোটটা পুলিশ দেয় না, ভোটটা সেন্ট্রাল ফোর্স দেয় না, ভোটটা এজেন্সি দেয় না। আমার বিশ্বাস মানুষ আর আপনার বিশ্বাস এজেন্সি, মিলিয়ে নেবেন কোনটা করবেন। আমি আবার বলি, আমাদের একটাই শপথ, প্রতিজ্ঞা, অঙ্গীকার, মোদি হটাও, দেশ বাঁচাও। আগামী দিন যদি ভারতবর্ষের স্বাধীনতা রাখতে হয়, গণতন্ত্র রাখতে হয়, সংবিধান রাখতে হয়, মনে রাখবেন তাহলে মোদিকে বিদায় না করলে কোনো মানুষের অধিকার থাকবে না। ব্যাংকেও তো বলছিল আধার কার্ড দাও, তারপরে ব্যাংকে সব টাকা তুলে নেবে। ফোনে আধার কার্ড দাও, মানে ফোনে কি কথা বলছেন সব তুলে নেবে। এমনকি স্বামী স্ত্রী ঘরে কি কথা বলছে সেটাও তুলে নেবে। আমি তো মাঝে মাঝে বলি, জানেন একটা মজার গল্প বলি আপনাদের। আমার ফোন তো পুরো ট্যাপ করে, জানেন তো, আমি যাই কথা বলি টোটালটাই ট্যাপ করে। এবার আমিও তো দুষ্টু কম নই, কারণ এদের সাথে রাজনীতি করে করে ওরা আমায় কি জব্দ করবে। আমার একটা খুব পরিচিত, ধরুন আমি হয়তো একে চিনি, তার নাম হচ্ছে অবনী। আমি তার নাম কি দিই বলুন তো? তার নাম দিয়ে আমি অনাহুত। ধরুন আমার একটা খুব পরিচিত মেয়ে আছে, তার নাম আতা, আমি তার নাম দিই ভিক্টোরিয়া। আমি ফোনে এসব লিখি, মাঝে মাঝে নিজে খুঁজে পাই না নামগুলো, কিন্তু কি করবো, সব তো তুলে নেয়। যদি বলি ওরা 2 কেজি আলু আনিস, সেটাও তুলে নেবে। ওরা 2 কেজি পটল আনিস, সেটাও তুলে নেবে। আরে বলতে পারছি না তুই সাবান কিনে আনিস, ফোনে যদি তুই সাবান কিনে আনিস এটাও বলতে পারছি না, একটা কলগেট মাজন কিনে আনিস এটাও বলতে পারছি না। সব টুকছে বসে বসে, সব টুকছে, সব তুলছে। এখানে আইবির একটা কি আছে, কি যেন ভদ্রলোকের নামটাও আমি ভুলে গেছি, আমার কাছে এসেছিল একদিন মাঝে। সব কটা মিলে 10টা এজেন্সি মিলে তুলছে। আপনাদের সবার মাথায় রাখবেন, দোকানে যাচ্ছেন না, ভাবছেন ক্রেডিট কার্ডে দিচ্ছেন, কেউ দেখতে পাচ্ছে না, সব যোগ করছে। আপনি কোন দোকানে কত সিসিটিভিতে তুলছেন আর যোগ করছে, আপনি কত টাকা কিনছেন, কত টাকা কিনছেন, কত টাকা কিনছেন। এত মানে বদমাশিরা। সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নেই, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। আগামী দিন যদি বাঁচতে হয় মনে রাখবেন, বদলে দিন, পাল্টে দিন, উল্টে দিন, মোদি বাবুদের হারিয়ে দিন, একটা ভোটও দেবেন না।
না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি। টোটাল ভোটটাই দেবেন জোড়া ফুলে, তৃণমূলে। মনে রাখবেন 1 নম্বরে 6 মে ভোট কল্যাণ ব্যানার্জি, ওর সিম্বলটা 1 নম্বরেই আছে। ও অবশ্য সবসময় 1 নম্বরেই থাকে, আমার সাথে ঝগড়াও করে, লড়াইও করে। আবার দুর্গাপুজোর সময় শ্রীরামপুরেই পড়ে থাকে। ওর কিন্তু একটা গুণ আছে, ও কিন্তু সততার দিক থেকে ওর কোনো তুলনা হয় না, এবং পার্লামেন্টেও খুব লড়াই করে। তাই আমি আপনাদের বলবো, আমার প্রিয় প্রার্থী কল্যাণকে তো বটেই, এই জেলায় হুগলি ডক্টর গোপাল দাস নাগের মেয়ে, খুব ভালো মেয়ে, রত্নানাথকে আর অপরূপা পোদ্দারকে আরামবাগে অবশ্যই আপনারা ভোটে জিতবেন। মনে রাখবেন, এটা 1426, চাই 42টা সিট নিয়ে আমরা দিল্লি দখল করব, আর 42টা সিট নিয়ে আমরা বাংলায় দিল্লি করব। তৃণমূলই দিল্লি করবে, বাংলার মা বোনেরা দিল্লি করবে, বাংলার ভাই বোনেরা করবে, বাংলার শ্রমিক কৃষকরা করবে। যাওয়ার আগে একটু বলি, মা বোনেদের একটু মঙ্গল ধ্বনি হবে, একটু অনুধ্বনি, শঙ্কর ধ্বনি। এটা আমার সাথে, তাহলে কি হবে জানেন, আমার মনটা শান্ত হয়। অনেক ঝামেলার মধ্যে লড়াই করি তো, মায়েদের সাথে যাও, মা বোনেরা যখন অনুধ্বনি দেবে, সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রে করবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখো ইনশাআল্লাহ। আর মা বোনেরা, আমি দেখবো কম্পিটিশন হবে, মা বোনেদের অনুধ্বনি জোর বেশি না, মা বোনেরা যখন অনুধ্বনি দেবে, ভাইয়েরা মা বোনেদের সমর্থনে রাখি বন্ধনের কথা মনে রেখে হাতে তালি দেবে, তাদের সমর্থন জানিয়ে কার গলার জোর বেশি আমি দেখবো। দেখো, মেয়েদের কিন্তু বেশি, ছেলেদের তালির থেকে কিন্তু মেয়েদের জোর বেশি। কম্পিটিশনে জিতলো কে? বোনেরা জেতালো ভাইদের, ভাইয়েরা জেতালো বোনেদের। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ মায়েদের, আমি মায়েদের পাকে প্রণাম জানাই, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আপনারা এসেছেন। আমার বয়োজ্যেষ্ঠদের আমরা অনেক প্রণাম এবং সালাম জানাই। ছোটদের অনেক অনেক অভিনন্দন। ছাত্র যৌবন, ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে, ওদের উৎখাত করতে হবে, ওদের আর বরদাস্ত নয়। যারা মানুষের উপর অত্যাচার করে তারা দানবিক, তারা মানবিক হতে পারে না, এটা মাথায় রাখবেন। আপনাদের মা বোনদের সকলকে জানাই প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। ছোট ছোট ভাই বোনদের অনেক অভিনন্দন। এবার আপনাদের এখান থেকে আমি চলে যাব কৃষ্ণনগর, ওখান থেকে মিটিং করব, করে আমি চলে যাব বর্ধমান, ওখানে আমার পদযাত্রা আছে। বর্ধমান করে আমি আবার চলে যাব দুর্গাপুর, আবার দেখা হবে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামা